তখন বড় বড় সংস্থাও যখন বলছিল যে বিজেপি 22 বা 26টার মতো সিট পাবে, তিনি কিন্তু বলেছিলেন যে 11টা থেকে 12টা সিট পাবে। কথা বলবো তার সঙ্গে, কি করে এই হিসেবটা কি করে মেলালেন? অ্যাকচুয়ালি হিসেব তো রাজনীতিতে 2 2 4 হয় না, রাজনীতিতে 2 2 5 হয় অনেক সময়। হিসেব মেলানোর মূল রিজন হচ্ছে যে বেশিরভাগ সংস্থা যারা এক্সিট পোলগুলো দিচ্ছিল বা মিডিয়া চ্যানেল, তারা কতজন নিজেদের ওই পরিচিত সার্কেলের বাইরে গিয়ে মানুষের কাছে স্যাম্পল কালেক্ট করেছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে অনেক বেশি। আমার ক্ষেত্রে যদি আমি বলি, লাস্ট 6 মাস 1 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমি বিভিন্ন সময় থেকেছি এবং সব ধরনের সেকশনের মানুষের সঙ্গে কথা বলেছি। কথা বলে যে ইস্যুগুলো মূলত উঠে এসছে, অ্যাকচুয়ালি দেখবে যখন বাংলার তাবর তাবর মিডিয়া চ্যানেল বলছিল যে বিজেপি 24-25, তখনও ভোটের 3 দিন আগে আমি বললাম যে একদম হুবহু যে তৃণমূল 29+, বিজেপি 12 এবং কংগ্রেস 1টা। সেখানেও আমি মেনশন করে দিয়েছিলাম যে কংগ্রেস সাউথ মালদা পাবে। তখন আমাকে অনেক বেশি ব্যাকলাস ফেস করতে হয়েছিল যে অধীর চৌধুরী 25 বছরের এমপি, তিনি জিতবেন না এটা কী করে বলতে পারেন, মোহাম্মদ সেলিম জিতবেন না এটা কী করে বলতে পারেন, বিজেপি 20+ পাবে ইত্যাদি প্রভৃতি। কিন্তু আমি আমার কমিটমেন্টে এক্স্যাক্টলি স্ট্রিক্ট ছিলাম যে না, বিজেপি মোটেই 11-12 চেয়ে বেশি সিট পাবে না। কি করে বুঝতে পেরেছিলেন এটা? ওটাই আমি বলতে চাইছি, মূলত এখনকার দিনের পলিটিক্স শুধুমাত্র আর নেতা দেখে হয় না, নেতা দেখার সঙ্গে সঙ্গে ন্যারেটিভ খুব ইম্পর্টেন্ট, যে মানুষ কোন কোন ইস্যুকে সেইবারের রাজনীতি ভোটের মূল ন্যারেটিভ হিসাবে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা অনেক জায়গায় বলি যে মমতা ব্যানার্জি ইজ আ কম্বিনেশন অফ 3M। মমতা ব্যানার্জি হলো 3টে এর কম্বিনেশন, এম ফর মমতা, এম ফর মহিলা অ্যান্ড এম ফর মুসলিম। মমতা ব্যানার্জির ক্ষেত্রে যেটা হয়েছে বারবার 2021 এবং 2024, তিনি এই 3টে এর কম্বিনেশনকে খুব ভালোভাবে মিলিয়েছেন। আমি যে জিনিসটা লক্ষ্য করেছিলাম, মূল যে ইস্যুটা মহিলা ভোটের ক্ষেত্রে, মুসলিম ভোটারটা অনেকে দেখতে পায় কীভাবে ভোট করছে না করছে, মহিলা ভোটারটা হলো নদীর সবচেয়ে নিচের সেই চোরা স্রোতটার মতো, যেটাকে অবশ্য দেখা যায় না, কিন্তু সেখানে যদি আপনি পা দেন তাহলে দেখবেন একটা স্রোত আছে। এই স্রোতটা তাবর তাবর রাজনৈতিক বিশ্লেষকরা দেখতে পায়নি এবং তারা বুঝতে পারেনি যে এই স্রোতটা অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করছে। মানে আমি নিজে বারবার সন্দেশখালীর ঘটনাও মহিলা ভোটে প্রভাব ফেলতে পারলো না। না, সন্দেশখালীর ঘটনা এই জন্য মহিলা ভোটে প্রভাব ফেলতে পারলো না, কারণ সন্দেশখালীর ঘটনা নিয়ে যে ন্যারেটিভ বিজেপি বা বিরোধীরা দিয়েছিল, বিজেপির প্রথম ন্যারেটিভ ছিল মহিলাদের ইম্পর্টেন্সের চেয়ে তারা সেটাকে হিন্দু মুসলিম বেশি করতে চেয়েছিল। উত্তম সর্দার, শিবু হাজরা সেখানে মূল আসামি হওয়ার পরও তারা বারবার শাহজাহান শেখকে ফোকাস করেছিল এবং শাহজাহান শেখ হিন্দু মেয়েদের রেপ করেছে এরকম একটা ধারণা তারা দিতে চেয়েছিল। না, শাহজাহান শেখ অবশ্যই মূল আসামি, কিন্তু 3জনই আসামি ছিল সেখানে। এবারে বিজেপির এই যে ন্যারেটিভ, সেখানে একটা জিনিস প্রকাশ পেয়ে গেছিল যে মহিলাদের নিয়ে বিজেপি ইন্টারেস্টেড নয়, তারা ইন্টারেস্ট হলো ব্যাপারটাকে হিন্দু মুসলিম ধর্মীয় খেলায় আনতে। যেখানে মানুষ এই বিজেপিকে দেখেছে হাতরাসে তাদের এমপি জড়িত রেপে, উন্নাওয়ে তাদের এমপি জড়িত, উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারী রেপ কেসে তাদের এমপিরা জড়িত, বড় বড় তাবর তাবর রেপিস্টরা তাদের বিজেপি দলে এখন আলো করে আছেন। তার সঙ্গে এই মানুষ কয়েকদিন আগে দেখেছে মণিপুরে বিজেপি কীভাবে বিজেপি শাসনকালে মহিলারা সেখানে উলঙ্গ হয়ে ঘুরতে হয়েছে মহিলাদেরকে। তাহলে এখান থেকে একটা জিনিস ছিল যে মহিলা সুরক্ষাটা ইস্যু অবশ্যই, কিন্তু বিষয় হয়ে গেছিলো এরকম যে ব্যাপারটা কেমনভাবে রিপ্রেজেন্ট করা হয়। শুধুমাত্র বিজেপি নয়, সিপিআইএম সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যে পথে চলেছিল সেই পথটাকে মানুষ সফলভাবে নেয়নি। কারণ যখন স্ট্রিং অপারেশন বেরিয়ে এলো, তখনও আমি দেখেছিলাম যে সমস্ত মহিলারা ইন্টারভিউ দিচ্ছে তারা প্রত্যেককে মুখ ঢাকা নিয়ে, সেটা তো আমার সমস্যা নয়, কিন্তু সমস্যা হলো তখনই যে মেয়েটির ইন্টারভিউ প্রথম রিপাবলিকে ভাইরাল হলো, তারপর থেকে যে মহিলা ইস্যুটা উঠে এলো, সেই মেয়েটি নিজে একজন বিজেপি কর্মী। তো ফ্যাক্ট চেক হলো, মানুষ এটা বুঝতে পেরে গেছিলো যে এইটা কমপ্লিটলিভাবে একটা, অবশ্যই সেখানে জমির কেস আছে, ভেড়ির কেস আছে যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, কিন্তু মহিলা কেসটার মধ্যে কোথাও না কোথাও যেটা শেডি ব্যাপার রয়েছে সেটা মানুষ বুঝতে পেরেছে। তারপর ইলেকশনের আগে আগে আমরা দেখলাম স্ট্রিং অপারেশনগুলো এলো বিজেপির নেতাদের, এতে একটা ইফেক্ট পড়লো। সন্দেশখালী ইফেক্ট করেনি একদমই, যেটা ইফেক্ট করেছে মূলত সেটা হলো বিবাহিত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, আপনি দাঁড়িয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা এলিট সেফ ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা বলতে পারি লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকায় বিক্রি হয়ে গেল, ভিক্ষা ভাতা ইত্যাদি প্রভৃতি, কিন্তু ওই 1000 টাকা একজন গ্রামের মহিলার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ, তার স্বামীর কাছে আত্মসম্মানের জন্য, যার স্বামী বাইরে একজন পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, ঈদে বা দুর্গাপূজায় সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে সে তার ছেলেমেয়ের জন্য জামা কাপড় কেনে, সে তার ছেলেমেয়ের টিউশন ফিসটা দেয়, সে তার ছেলেমেয়ের স্কুল ফিস দেয়। তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে ইম্পর্টেন্স, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে ক্লাস 10-এ সম্ভবত এখন ফোনের জন্য টাকা দেওয়া হয়, ট্যাবের জন্য টাকা দেওয়া হয়, এই যে সমস্ত জনদরদ যে স্কিমগুলো, এটা একটা ইফেক্ট ছিল। এর সঙ্গে সঙ্গে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো যে জিনিসটা করেছে, তারা প্রচণ্ড অহংকারের সঙ্গে
সঙ্গে এই কমেন্টটা করেছে যে ওটা একটা ভিক্ষা মতো। আপনি যখন এই ভিক্ষা বলে দিলেন দেন একটা জিনিস বুঝতে হবে, দেশটা শুধুমাত্র নেতাদের নয়, দেশটা জনগণের জন্য। কোন জনগণের জন্য? ভারতবর্ষের 1% লোক ভারতবর্ষের 40% যে ধনসম্পদ সেটাকে অ্যাকোয়ার করে, তাদের জন্য নয়। ওই যে 90% 99% যাদের কাছে দেশের সম্পত্তি নেই তাদের জন্য দেশটা, ভোটটা তাদের জন্য। আম্বানি এবং আদানির একটা ভোটের যা মূল্য, ওই গ্রামের যে মহিলাটি লক্ষ্মীর ভাণ্ডার পায় বা কন্যাশ্রী পায় বা রূপশ্রী পায় বা যুবশ্রী পায় বা বার্ধক্য ভাতা পায়, তার ভোটের মূল্য কিন্তু একটা। তাহলে সেই মানুষগুলোর কাছে একটা বার্তা চলে গেছিলো বিজেপির নেত্রীদের এবং নেতাদের ক্রমাগত যেটা অ্যারোগেন্স, যে আমরা ক্ষমতা এলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। সিপিএমের সোশ্যাল মিডিয়ার নেতাদের এবং বিভিন্ন নেতাদের মধ্যে যেটা অহংকার, যে এটা ভিক্ষা, এই ব্যাপারগুলোকে মানুষ ভালোভাবে নেয়নি। আমি স্যাম্পল যখন নিয়েছিলাম আমি তখনও লিখেছিলাম যে বিবাহিত মহিলাদের 85 থেকে 87% মহিলা তারা তৃণমূলের সঙ্গে যাচ্ছে। বিভিন্ন সিটে, যে সিটগুলো হয়তো তৃণমূলের পাওয়ার কথা না, যেমন তার মধ্যে একটা এক্সাম্পল আমি দিচ্ছি বর্ধমান দুর্গাপুর, ইন্টারেস্টিং এক্সাম্পল। কোচবিহার যেখানে নিশীথ প্রামাণিক হারলেন, আলিপুরদুয়ারে সুকান্ত মজুমদার মাত্র 10,000 ভোটে জিতলেন। এই সিটগুলোতে মহিলা ভোট, হ্যাঁ বালুরঘাটে, এই সিটগুলোতে হিউজ পরিমাণে ইফেক্ট আছে মহিলা ভোটের। এমনকি মালদা উত্তরেও যে তৃণমূলের ভোট বাড়লো সেখানেও মহিলা ভোটের একটা হিউজ ইফেক্ট আছে, ইম্প্যাক্ট রয়েছে। বাঁকুড়াতে মাত্র কয়েক ভোটে জিতলো এরা, এইগুলো একটা হিউজ ইম্প্যাক্ট ছিল। তাহলে এই যে মহিলা ভোটারের যে চোরা স্রোতটা, সেটা যে একতরফা মুভ করেছে, এইটা বাকিরা বুঝতে পারেনি, কারণ তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে স্যাম্পল নেয়নি। কারণ মহিলাদের কাছে স্যাম্পল নেওয়া অলরেডি যথেষ্ট কঠিন, গ্রামের মহিলাদের কাছে আরও কঠিন, তারা অতটা অ্যাক্সেসেবল নন। বাট তাদের ভিতরে কী চলছিল, যারা কাজ করেছে সত্যিই, যারা মানুষের মাঝে ছিল, তারা বুঝতে পেরেছে। আমি সেটা ছিলাম, আমি বুঝতে পেরেছিলাম। দ্বিতীয় কথা হলো যে এই যে একটা সেলফ অ্যারোগেন্স, এটাকে সাধারণ মানুষ কখনো ভালোভাবে নেয় না। আরেকটা জিনিস হলো যে মুসলিম ভোটার, যে কথাটা আমি বললাম, মুসলিম ভোটারদের মধ্যে এবার একটা ছিল, একটা আইডেন্টিটি থ্রেট ছিল, যে যদি বিজেপি ক্ষমতায় আসে তারা বারবার সংবিধান পাল্টানোর কথা বলছে, তারা ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলছে, নাগরিকত্ব তারা বলছে যে মুসলিমদেরকে নাগরিকত্ব আমরা দেবো না। তাহলে এই যে একটা ফিয়ার ক্রিয়েশন, এই ফিয়ার মঞ্জারিংয়ের ফলে যেটা হলো 2021-এর মতো আবারও মুসলিম ভোট এক জায়গায় এলো। এইগুলো হলো মূলত রিজন। মহিলা ভোটের ক্ষেত্রে কি হিন্দু, কি মুসলিম, কি শিখ, কি আদিবাসী, আমরা দেখলাম যে হিউজ পরিমাণে তৃণমূল ভোট পেয়েছে। আমরা জঙ্গলমহলেও দেখলাম তৃণমূল ভোট পেয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীর ভাই তিনি এত কম ভোটে জিতছেন, অভিজিৎ গাঙ্গুলি এত কম ভোটে জিতছেন, পুরুলিয়াতে এত কম ভোটে জয়লাভ করছে বিজেপি, এবং অন্যান্য সিটগুলোতে তৃণমূলের হিউজ ডমিনেন্স দেখাচ্ছে। এইগুলো ছিল তো মূল ইস্যু। এই ন্যারেটিভগুলো বাকিরা দিতে পারেনি। এবং আরেকটা জিনিস এখনও আমি বলছি, হয়তো অনেকে বলবে আমাকে যে আমি মমতা ব্যানার্জির প্রশংসা করছি, বাট মমতা ব্যানার্জি যে স্টিল দ্য লিডার, যে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক পালসটা এখনও সবচেয়ে ভালো বোঝেন। এখনও দাঁড়িয়ে তিনি বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কী কী ইস্যু হতে পারে। ভোটের ঠিক আগেই তিনি যে ইস্যুগুলোকে তুলে ধরলেন, সেই ইস্যুগুলো হিউজ পরিমাণে ইম্প্যাক্ট করলো। বাকি বিরোধীদেরকে আমার একটু ক্লুলেস লেগেছে। বিরোধীরা যেন একটু খাপ ছাড়া, প্রচণ্ডভাবে অহংকারী। তারা শুধুমাত্র ভেবেছে যে তারা যে কথাগুলো বলছে সরকারি চাকরি আর ডিএ, এগুলো দিয়ে তারা জিতে নেবে। দেখো একটা জিনিস বুঝতে হবে প্রথমেই, আমি যদি ধরে নিই একটা এস্টিমেটেড যে পশ্চিমবঙ্গে বর্তমানে 7 লক্ষ সরকারি কর্মচারী, যে ধরে নিচ্ছি আমি, সাপোজ ম্যাক্সিমাম 7 থেকে 8 লাখ, যদি ম্যাক্সিমাম ভ্যাকেন্সি বের করা হয় তাহলে হয়তো আর 5 লাখ বের করা যাবে, তাহলে 12 লাখ সরকারি চাকরিজীবী হতে পারে, 12 বা 15 লাখ। পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু 11 কোটি। তাহলে সরকারের সমস্ত কেউ যে ওই 12 লাখ সরকারি চাকরির জন্য হবে, এটা যারা বোঝে, তারা ভাবে যারা, তারা মূর্খের স্বর্গে রাজ্যে বাস করছে। চাকরির প্রয়োজন নেই মনে, অবশ্যই চাকরির প্রয়োজন আছে, কিন্তু সরকারের প্রতিটা স্কিম চাকরিজীবীদের জন্য হবে না। প্রথম কথা হলো যে গ্রামে গঞ্জে তুমি যাও, দেখবে সরকারি চাকরিজীবীদের যেমন হচ্ছে তার সঙ্গে চাকরিরও তো প্রয়োজন আছে। অবশ্যই চাকরির প্রয়োজন আছে, কিন্তু শুধুমাত্র সরকারি চাকরিকে ইস্যু করে তুমি ইলেকশন জিততে পারবে না। সরকারি চাকরির দাবি একটা বড় দাবি, তার জন্য একটা আলাদা ন্যারেটিভ আছে, তার জন্য আন্দোলন হচ্ছে, তার জন্য হওয়া উচিত। এবং অবশ্যই সরকারের উচিত ফেয়ার নিয়োগ করা এবং তার সঙ্গে সঙ্গে নিয়োগ পদ্ধতিটাকে চালু রাখা। কিন্তু বিরোধীদের যে সমস্যাটা হয়েছে, তারা শুধুমাত্র সরকারি চাকরি এটাকেই রাজনৈতিক তোতার মতো বলে গেছেন। ইয়েস, এই রাইট। এবং এটা বুঝতে হবে যে ম্যাক্সিমাম সরকারি চাকরি 12 থেকে 15 লাখ হতে পারে। পশ্চিমবঙ্গের জনগণ 11 কোটি। তাহলে এই 12 লাখের দাবি নিয়ে 11 কোটি জনগণের ভোট নেওয়া বা 11 কোটি জনগণকে কনভিন্স করা, এটা কিন্তু অসম্ভব, এটা ইম্পসিবল একটা টাস্ক, যে জিনিসটা হয়েছে। মানসারুল, আপনি বলছেন যে মমতা ব্যানার্জির ক্ষেত্রে বা তৃণমূল ক্ষেত্রে এই 3M ফ্যাক্টর কাজ করেছে, সেখানে দুর্নীতি বা এই সমস্ত ইস্যু বা সন্দেশখালির মতো ইস্যুগুলো কার্যত বলতে গেলে ভেঙে গেছে, কুড়িয়ে গেছে এই ভাতা বা জনমুখী প্রকল্প যেটাকে বলে তার ভিত্তিতে। আচ্ছা, একটা প্রশ্ন, সেক্ষেত্রে অধীর চৌধুরী, তিনি 5 বারের সাংসদ, 25 বছর, 4টিখানি কথা নয়। অধীর চৌধুরী কেন হারলেন কি মনে করো? সেখানে তো ইউসুফ পাঠান, তিনি তো বহিরাগত, বারবার আক্রমণ করা হয়েছে তাকে। তাহলে অধীর চৌধুরী সেখানকার ভূমিপুত্র হয়ে কেন হারলেন কি মনে হয়?
খুব ইন্টারেস্টিং একটা টপিক। এক মাস আগে আমি লিখেছিলাম অধীর চৌধুরী হারবে, কন্টিনিউয়াসলি আমাকে গালাগালি শুনতে হয়েছিল তার জন্য, যে তার রাজনৈতিক বোধ খুব কম ইত্যাদি প্রভৃতি। দেখুন, মুর্শিদাবাদে আমি দীর্ঘ লাস্ট 3 বছর ধরে মুর্শিদাবাদ যাচ্ছি, আমি কাজ করছি, মালদা মুর্শিদাবাদ দুটোই। আপনি নিজেও মুর্শিদাবাদের ভূমিপুত্র, বিষয়টা বুঝবেন ভালো করে। না, আমি মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি ভূমিপুত্র নয়, আমার বাড়িটা বোলপুরের দিকে, বাট আমি মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে কাজ করছি। বলা যায় এক প্রকার মুর্শিদাবাদ আমার মনের খুব ক্লোজ। অধীর চৌধুরী যে তার মেন ফ্যাক্টর, এবং বামেদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সমস্ত রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকে বিজেপিকে আগে ট্রান্সফার করেছে, তারা তাদের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ইম্যাচুরিটি এবং ভুল করেছে। এই ভুলটা অধীর চৌধুরী 2021 সালে করেছেন। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি কী হচ্ছে। 2019 সালেও যে 5টা সংখ্যালঘু ডমিনেট যে বিধানসভা, সেইখানে অধীর চৌধুরী 40,000 ভোটে পিছিয়েছিলেন। তিনি লিডটা কোথায় পেয়েছিলেন? 2019 সালে তিনি লিড পেয়েছিলেন বহরমপুর বিধানসভায় 90,000, যেখানে সংখ্যালঘু ভোট মাত্র 28%, এবং কান্দি থেকে 30,000, 90 আর 30 1,20,000, 40,000 ভোটে পিছিয়েছিলেন। সেটা মেকআপ করে উনি 80,000 ভোটে জিতলেন। যে বিধানসভায় বহরমপুর বিধানসভায় 2019 উনি 90,000 লিড পেলেন, সেই বহরমপুর বিধানসভা 2021 বিজেপি কীভাবে জিতলো এবং কংগ্রেস কেন থার্ড হলো? এই প্রশ্নটা মানুষের মনে কেন যাচ্ছে না? যে যেই বহরমপুর বিধানসভাতে উনি 2019 সালে কংগ্রেস 90,000 লিড ছিল, সেই বহরমপুর বিধানসভায় 2021 কী করে বিজেপি জিতে গেল এবং কংগ্রেস কী করে থার্ড পজিশনে চলে গেল? দেখুন, অধীর চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিন একটা অভিযোগ ছিল যে তিনি বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ, তিনি বিজেপির সঙ্গে একটা গোপন আদালতে চলেন। বিশেষ করে বিজেপি এবং আরএসএসের যে মূল পান্ডা মুর্শিদাবাদে, যিনি এখানে নিয়ন্ত্রণ, তার নাম হলো ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ, যাকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজে তার সম্পর্কে কথা বলেছেন এইবার ইলেকশনে। সেই কার্তিক মহারাজের সঙ্গে অধীর চৌধুরীর একটা বোঝাপড়া আছে বলে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে, মুর্শিদাবাদের মানুষের মধ্যে একটা ভাষা ধারণা ছিল, একটা বোঝাপড়া রয়েছে। এই কার্তিক মহারাজ 2019 বহরমপুর এবং কান্দিতে অধীর চৌধুরীর জন্য ভোট করেন, 2021 বিজেপির জন্য ভোট করেন। এবারে যে গল্পটা হয়েছে, উনি যে 90,000 ভোট ট্রান্সফার করলেন বিজেপিতে, এই একই জিনিস আমরা সিপিএমের ক্ষেত্রে দেখেছি। 2016 এবং পরে 19 তারা প্রায় তাদের 22% ভোট বিজেপিতে ট্রান্সফার করে, সেই ভোট আর ফিরছে না। বিশেষ করে ইউথ যে ভোট, সংখ্যাগুরু হিন্দুদের যে ইউথ ভোট, তারা ক্রমাগত কী বলবো, ব্রেন ওয়াশও হতে পারে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জন্য হতে পারে, বা ন্যারেটিভের অভাবে তারা বিজেপির দিকে ঝুঁকেছে। আমি যখন বহরমপুরে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি, বহরমপুরে ইলেকশনের ঠিক আগে বহরমপুরের গঙ্গা ঘাটগুলোতে কীর্তন সভা আয়োজন করা হতো। কীর্তন আমরা জানি একটা ধর্মীয় প্রোগ্রাম। কীর্তনে মূলত কী হয়, মনসা মঙ্গল হয়, কৃষ্ণ কথা হয়। সেই ধর্মীয় কীর্তন সভা থেকে সেখানে ডাক দেওয়া হচ্ছিল বিজেপিকে ভোট দেওয়ার জন্য। একই জিনিস আমি দেখেছি মালদা দক্ষিণে, গেরুয়া পোশাক পরে হিন্দু মহাসভার সন্ন্যাসীরা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা গিয়ে বলছেন আমরা ভিক্ষা চাইতে আসছি। যখন বাড়ি থেকে কোনো পুরুষ বা মহিলা ভিক্ষা দিতে আসে, তখন তারা বলছেন আমরা ভিক্ষা চাইতে নয়, আমরা চাইতে এসেছি ভোট, বিজেপিকে ভোটটা দেবেন। তার সঙ্গে সঙ্গে একটা বড় ফ্যাক্টর হলো নির্মল কুমার সাহা। 2019 বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন বহরমপুর থেকে, তিনি অনেক দুর্বল ক্যান্ডিডেট। নির্মল কুমার সাহা একজন বিখ্যাত সার্জন বহরমপুরে, তিনি 15 টাকা দিয়ে মাত্র মানুষের কাছে ফিজ নেন। এই ইফেক্টগুলো ছিল। নির্মল কুমার সাহাকে যদি বহরমপুর থেকে জেতানো যায়, তাহলে একটা বড় ইফেক্ট পড়বে এবং তিনি ভালো একজন এমপি হিসেবে উঠে আসবেন, এরকম একটা মানসিকতা বহরমপুরের সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে ছিল। এর ফলে আমরা দেখলাম যে গত 2019 যে বহরমপুর বিধানসভায় অধীর চৌধুরীর লিড ছিল 90,000, সেই লিডটা কমে হয়ে গেল 29,000, যার ফলে তিনি হারলেন। দ্বিতীয় কথা হলো, একটা বড় ইস্যু যে বললাম যে ওখানকার যে 60% সংখ্যালঘু ডমিনেটেড সিট, সেই সংখ্যালঘু মুসলিমদের মধ্যে অনেক আগে থেকে একটা বার্তা ছিল যে অধীর চৌধুরী একজন সুপ্ত মুসলিম বিদ্বেষী বা সুপ্ত সাম্প্রদায়িক। সেই ঘটনাটা কী করে প্রতিষ্ঠা পেল না, আমরা জানি যে 2021 আগে প্রত্যেক এমপির একটা এমপি কোটা থাকে। সেই এমপি কোটা থেকে তারা 10 জন ছাত্রকে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়, বিশেষ করে জওহর নবোদয় যে বিদ্যালয়গুলো বলা হয়, সেখানে তারা রেকমেন্ড করতে পারেন সরাসরি। 60% সংখ্যালঘু ডমিনেটেড একটা সিট থেকে জিতে আসার পরেও 2020 অবধি অধীর চৌধুরী কোনো মুসলিম ছাত্রছাত্রীকে সেই এমপি কোটায় নমিনেট করেননি। যখন এইগুলো কিছু অ্যাক্টিভিস্টের সহযোগিতায় বাইরে বেরিয়ে এলো, তখন অধীর চৌধুরী চাপে পড়ে গেলেন। তখন তাকে কোশ্চেন করা হচ্ছিল বারবার যে আপনি মুসলিমদের ভোটে 2বারের এমএলএ, 5বারের এমপি, সংখ্যালঘু মুসলিম ডমিনেটেড সিটে মুর্শিদাবাদ মতো জায়গাটা ডিস্ট্রিক্ট 64%, 74% প্রায় সংখ্যালঘু ভোট, সেখানে আপনি যেতে কোনো মুসলিম ছাত্রছাত্রীকে আপনি শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন না, তাদেরকে আপনি রেকমেন্ড করছেন না। এই চাপে পড়ে 2021 উনি মাত্র 3 জন মুসলিম ছাত্রকে রেকমেন্ড করলেন। ইউসুফ পাঠান মনে হয় কাজগুলো করবে, ইউসুফ পাঠান কাজগুলো করবেন না করবেন এটা অনেক পরের ব্যাপার, কিন্তু মানুষ একটা নতুন মুখকে সুযোগ দিতে চেয়েছে। যেহেতু দীর্ঘদিন ধরে দেখো, যখন একটা মানুষ 25 বছর ধরে সেখানে এমপি থাকে, তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে। অধীর চৌধুরী রেল মন্ত্রী ছিলেন, অধীর চৌধুরী রেলের বিষয়ে বিশেষ কিছু মুর্শিদাবাদের বুকে করতে পারেননি। অধীর চৌধুরী 25 বছরের সাংসদ, মন্ত্রী ছিলেন। মুর্শিদাবাদের যে পাট শিল্প, যেখানে মূলত মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ সেই পাট শিল্প, সেই পাট শিল্প ধ্বংস হয়ে গেছে, চিনি কল ধ্বংস হয়ে গেছে। ওকে, মুর্শিদাবাদের বিভিন্ন সাম্প্রদায়িক যে ঘটনাগুলো রিসেন্টলি ঘটেছে, বেলডাঙ্গাতে আমরা কিছুদিন আগে দেখেছিলাম একজন মেডিকেল ছাত্রকে তাকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় জাস্ট ফর তার ধর্মের জন্য, সে মুসলিম ছিল বলে। এই যে বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনা মুর্শিদাবাদে বারবার ঘটছিল। আমরা মুর্শিদাবাদের বুকে দেখেছি রাখি বন্ধনের মতো উৎসব, যেটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর পীরজাদা আবু বক্কর সিদ্দিকীকে রাখি পরিয়ে তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেই রাখি বন্ধন উৎসব
উৎসবে কার্তিক মহারাজের নেতৃত্বে ভারত সেবা আশ্রম অস্ত্র মিছিলের আয়োজন করছে বেলডাঙ্গায়। রাখি বন্ধন একটা সম্প্রীতির উৎসব, গোটা পশ্চিমবঙ্গ প্রথমবার দেখলো রাখি বন্ধন উৎসবে অস্ত্র মিছিলের ঢক্কনিনাথ, যেটা একটা সাম্প্রদায়িকতাকে রূপ দিল। সেই কার্তিক মহারাজকে পিছন থেকে বারবার ব্যাক আপ করছিলেন অধীর চৌধুরী। তিনি কখনো তার বিরুদ্ধে সেভাবে প্রতিবাদ করেননি। বিভিন্ন যে মুর্শিদাবাদের বিভিন্ন ঘটনাগুলো ঘটছিল সেখানে তার যে ভূমিকা, সেই ভূমিকাতে মানুষ খুশি হতে পারেনি। এবং এই যে অ্যান্টি ইনকামবেন্সি, আমরা জানি মুর্শিদাবাদ স্বাধীনতার 75 বছর কোনো বিশ্ববিদ্যালয় পায়নি। 2011 সালে UPA 2 যখন ক্ষমতায়, মনমোহন সিংয়ের নেতৃত্বে মুর্শিদাবাদকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস দেওয়া হলো। প্রণব মুখার্জির হাত ধরে সেই ক্যাম্পাস পাওয়া গেল, যাতে মুর্শিদাবাদের যে প্রায় কয়েক কোটি মানুষ তারা যাতে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের ছাত্রছাত্রীরা সুযোগ পায়, তাদের ছেলেমেয়েরা। এই 2014 সালে বিজেপি সরকার আসার ক্ষমতায় আসার পর থেকে সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফান্ড বন্ধ করে দেয়। এই একই সাথে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বিহারের কিষানগঞ্জে, কেরালা এবং তামিলনাড়ুতে। কেরালা এবং তামিলনাড়ুটা ভালো চলছিল, কারণ সেখানে রাজ্য সরকার বিজেপির নয়। এখানে বিজেপি ফান্ড বন্ধ করে দিল, যার ফলে যেটা হলো এই যে কেন্দ্রীয় একটা ইউনিভার্সিটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি হলো এবং অধীর চৌধুরী সেখানকার সাংসদ। একই সঙ্গে মানুষ যখন দেখছে বিহারেরই এক কংগ্রেস সাংসদ MD জাভেদ, তিনি পার্লামেন্টের সামনে ফান্ড ফর AMU, আলিগড়ের জন্য ফান্ড দিন বলে বছরের পর বছর আন্দোলন করে আলিগড়ের জন্য ফান্ড জোগাড় করলেন কিছুটা হলেও, সেখানে অধীর চৌধুরীর মুখ থেকে কখনোই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একটা কথাও বেরোলো না। এবং তিনি সেখানে একবারও দাবি করলেন একজন বিরোধী LOP হয়ে যে আমার জেলাতে এরকম একটা বিশ্ববিদ্যালয় UPA 2 এর আমলে হলো, সেটা কেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, কেন তাকে ফান্ড দেওয়া হচ্ছে না। তো এই যে এতগুলো ঘটনার ইফেক্ট, এই ঘটনাগুলো কী করেছিল, অধীর চৌধুরীর বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করেছিল। ইউসুফ পাঠান নতুন মুখ, ইউসুফ পাঠান মূলত সেলিব্রিটি ক্রিকেটার মুখ। ইউসুফ পাঠানকে মানুষ দেখেছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে বিশ্বের লেভেলে, বিশ্বকাপে সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, সেটা 2007 সেই T20 ফাইনালে হোক, যখন আমরা প্রথম দেখেছিলাম ইউসুফ পাঠানকে মোহাম্মদ আসিফকে 6 মেরে তার প্রত্যাবর্তন, এবং তিনি অধীর চৌধুরীকে 6 মেরে তার রাজনৈতিক কেরিয়ারটা বাউন্ডারির বাইরে করে হয়তো শেষ করলেন তার এই জিনিসটা। সেই 6 মোহাম্মদ আসিফকে পাকিস্তানের বিরুদ্ধে 6 দিয়ে শুরু, আবার এই বহরমপুরে শেষ 6। তো ইউসুফ পাঠানকে নিয়ে মানুষের মধ্যে অলরেডি একটা পজিটিভ ইমেজ ছিল, কারণ ইউসুফ পাঠান নতুন মুখ, তার বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই, মানুষ তাকে জানে না সে কেমন রাজনীতিবিদ হতে পারে, কিন্তু সে দেশকে রিপ্রেজেন্ট করেছে। একটা সুযোগ দেওয়া হোক নতুন, মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে দেশকে রিপ্রেজেন্ট করেছে, যথেষ্ট হাম্বল। আর আমরা অধীর চৌধুরীকে বারবার দেখেছি যে একসময় যে অধীর চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদের অলিতে গলিতে মানুষ তার বিরোধিতা করতে ভয় পেত, সে অধীর চৌধুরীকে মুর্শিদাবাদে ক্রমাগত গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। যেমনকি বহরমপুর মেডিকেল কলেজ, তার নিজের বাড়ির কাছের জায়গা, সেখানে গিয়ে তিনি গো ব্যাক স্লোগান শুনছেন। তার রিজনটাই কারণ হলো অধীর চৌধুরীকে যদি খুব ক্লোজলি অবজার্ভ করো তোমরা দেখবে, ইলেকশনের আগে থেকে অধীর চৌধুরী খুব বেশি ছিন্ন ভিন্ন ছিলেন, যেন বুঝতে পারছেন না এক্স্যাক্টলি কী বলতে হবে, কতটা বলতে হবে। কখনো তিনি অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করছেন ভাইপো বলে, কখনো তিনি মমতাকে আক্রমণ করছেন যে মমতা ব্যানার্জি এসে লড়ে নিক, কখনো তিনি বলছেন আমি হেরে গেলে বাদাম বিক্রি করবো। তাহলে লিডার অফ দ্য অপোজিশন, পার্লামেন্টারিয়ান, যিনি পার্লামেন্টের লিডার অফ দ্য অপোজিশন, 5 বারের সাংসদ, তার কাছ থেকে মানুষ অনেক বেশি ম্যাচুরিটি এক্সপেক্ট করেছিল, সেই ম্যাচুরিটিটা তার মুখে ছিল না, তিনি যেন খুব ডেসপারেট হয়ে গেছিলেন। আর ইউসুফ পাঠানের ক্ষেত্রে যেটা হয়েছে, ইউসুফ পাঠান যথেষ্ট হাম্বল একটা মানুষ, যেটা আমি মুর্শিদাবাদের মানুষের কাছে অবজার্ভ করেছি, যে তাকে তার এই হাম্বলনেসটাকে মানুষ অনেক ভালোভাবে নিয়েছে। তিনি যেখানেই যাচ্ছিলেন হুট করে সেখানে রাস্তায় বসে চা খাচ্ছিলেন মানুষের সঙ্গে, কোনো মসজিদে তিনি যদি নামাজ পড়তে ঢুকছিলেন তো মসজিদ থেকে বেরিয়ে সবার সঙ্গে কোলাকুলি করা, বিভিন্ন মাঠে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করা। তো এই ইস্যু থেকে মানুষের মনে একটা ধারণা তৈরি হলো যে এটা একটা ভালো মানুষ, তার হৃদয়টা ভালো, তাকে একটা সুযোগ দেওয়া হোক। অধীর চৌধুরীকে এতদিন সুযোগ দেওয়ার পরে আমরা কিছু পাইনি, মুর্শিদাবাদ কিছু পাইনি, তো একটা সুযোগ দেওয়া হোক। এখান থেকে এই যে জায়েন্ট কিলিং বলতে পারি আমরা, অধীর চৌধুরীকে বলা যায় রাজনৈতিক জায়েন্ট পশ্চিমবঙ্গের বুকে। যখন জ্যোতি বসুর মতো লিডার ক্ষমতার মধ্য গগনে, তখনও অধীর চৌধুরী মালদা মুর্শিদাবাদের একচ্ছত্র কংগ্রেস নেতা, সেই জায়েন্টকে মমতা ব্যানার্জির এক ক্যান্ডিডেট ইউসুফ পাঠান এসে হারিয়ে দিলেন। তাহলে মূলত এত যে আবার রাজনীতিতে একদমই নতুন, একদমই আনকোড়া, তাহলে এইটাকে বলা হয় জায়েন্ট কিলিং। যদিও এর প্রেডিকশন আমরা প্রায় 30 দিন আগেই করেছি, বারবার বলে এসেছি তিনি হারছেন, এবং ক্যালকুলেটিভ মুভ ছিল। উনি জিতেন বহরমপুর বিধানসভা থেকে, লিড টানেন, সেই বহরমপুর বিধানসভায় উনি ভোট অলরেডি বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছেন, সেই ভোট ব্যাক করেনি। সেটা বলা হচ্ছিল যে অধীর সেলিম জুটি, অধীর চৌধুরী হারলেন, তার পাশাপাশি দেখা গেল মুর্শিদাবাদটা নিয়ে অন্তত অনেক বেশি আশাবাদী ছিলেন বামেরা যে ওই সিটটা সেলিম জিতছেন। মুর্শিদাবাদরাও জিততে পারলেন না বামেরা, আবারও লোকসভায় শূন্য একবার বামেরা বাংলা থেকে। কেন, এটা কেন মনে হয়? খুব কড়া কথা বলতে পারি আমি, মানুষের হয়তো খারাপ লাগবে অনেকের, বাট কথাগুলো খুব সত্যি কথা। প্রথম কলো, পশ্চিমবঙ্গের বামেদের সেলফ অ্যারোগেন্স বা আত্ম অহংকার, এটা এতদিন ক্ষমতার বাইরে থাকার পরেও কমেনি। তারা যেটা বুঝতে পারে না, দেখো রাজনীতিতে মানুষ কী চাই তোমাকে সেটা বলতে হবে, তুমি কী চাও সেটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায় না। প্রতিটা মানুষের প্রতিটা সেকশনের ডিফারেন্ট ইস্যু আছে। নদিয়ার মতুয়াদের ডিফারেন্ট ইস্যু, কোচবিহারের রাজবংশীদের ডিফারেন্ট ইস্যু, পুরুলিয়ার আদিবাসীদের ডিফারেন্ট ইস্যু, মুর্শিদাবাদের মুসলিমদের ডিফারেন্ট ইস্যু, সংখ্যাগুরু মানুষের ডিফারেন্ট ইস্যু। তাহলে মানুষের ইস্যুতে তোমায় কথা বলতে হবে। তুমি যেগুলোকে মনে করছো এইগুলো ইস্যু, সেইগুলোকে তুমি যদি মানুষের উপর চাপিয়ে দাও, মানুষ সেটা ভালোভাবে নেবে না। যেটা টাটার ক্ষেত্রে সিঙ্গুরে হয়েছিল, একটা ভালো প্রকল্প ছিল, কিন্তু তখন তারা মানুষকে কনভিন্স করাচ্ছে, তারা ভেবেছিল যে আমরা চাপিয়ে দেবো, মানুষ মেনে নেবে। এখনও তাদের এই সেলফ অ্যারোগেন্স থেকে তারা বেরোচ্ছে না, যে আমরা যেটা বলবো মানুষেরা মেনে নেবে, তোমরা যেটা বলবে সেটা ইস্যু নয়, মানুষ যেটা চাইছে সেটা হলো ইস্যু।
দ্বিতীয় কথা হলো মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, একটা বড় মুখ, কিন্তু মোহাম্মদ সেলিমকে নিয়ে কলকাতার বুকের বামেদের যতটা আবেগ উচ্ছ্বাস, মালদা মুর্শিদাবাদ বিশেষ করে সাচ্চার কমিটি রিপোর্টের সবচেয়ে পিছিয়ে থাকা যে জনগোষ্ঠী সংখ্যালঘু বাঙালি মুসলিম, তাদের কিন্তু সেই উচ্ছ্বাস নেই। তার রিজন আমি বলে দিচ্ছি। মোহাম্মদ সেলিম এত ভালো যদি নেতা হবেন তাহলে তিনি এন্টালি থেকে জিতে তিনি মিনিস্টার হয়েছিলেন। তাহলে এন্টালি থেকে জিতে, কলকাতার এন্টালি থেকে জিতে তিনি যেন মিনিস্টার হলেন, মন্ত্রী হলেন, তাহলে তার তো তিনি যদি কাজ খুব ভালোই করে থাকতেন তাহলে তার তো উচিত ছিল কলকাতা থেকে দাঁড়ানো। তিনি কলকাতায় কেন দাঁড়াচ্ছেন? এটা প্রথম প্রশ্ন মানুষের মনে জাগে যে তিনি যদি এত ভালো কাজ করেছেন তাহলে যেখান থেকে তার রাজনৈতিক মন্ত্রিত্ব শুরু, কেরিয়ার শুরু, সেখানে তিনি কেন দাঁড়াতে পারছেন না? মানুষের মধ্যে ধারণা ঢুকে গেল যে মোহাম্মদ সেলিম জিততে পারবেন না, অতএব তিনি কোনো কাজ করেননি। তাকে বারবার মানুষ দেখেছে পালাতে। কখনো তিনি যাচ্ছেন 56% সংখ্যালঘু ডমিনেটেড রায়গঞ্জে, সেখান থেকে তিনি আবার আসছেন 74% মুসলিম ডমিনেটেড একটা সিট মুর্শিদাবাদ সিটে। তাহলে এই যে মানুষের মধ্যে ধারণা যে সেলিম সাহেব যদি এত ভালো রাজনীতিবিদ, এত কাজ করেছেন, তাহলে তাকে বারবার পালাতে হচ্ছে কারণ একটা সিট ছাড়া একটা সিট আসছে। আর একটা জিনিস হলো পলিটিক্যাল ডেসপারেটনেস। বামেদের মধ্যে ডেসপারেটনেস চলে এসেছিল যে কোনো উপায়ে আমাদেরকে জিততে হবে। তাই মানুষ কি চায় যে সেটার থেকে বড় জিনিস হলো যে কোনো উপায়ে সাম দম দণ্ডভেদ করে আমাদেরকে জিততে হবে। এই অ্যারোগেন্সি এবং ডেসপারেটনেসটাকে মানুষ ভালোভাবে নেয়নি। দ্বিতীয় কথা হলো যে মুর্শিদাবাদের শিক্ষিত সমাজ মোহাম্মদ সেলিমকে কিন্তু মানেনি। তার রিজন হলো একটা বড় কথা, যে আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে বা তার আগে থেকে আমরা যখন দেখি 2008-এ যখন সাচার কমিটির রিপোর্ট এলো, সংখ্যালঘু মুসলিমদের এবং বিশেষ করে আদিবাসী সমাজের যে ভয়াবহ দুরবস্থা বাংলা জুড়ে, সেই জিনিসটা বামেদের যে মুখোশ একটা ছিল, একটা ধর্মনিরপেক্ষ মুখোশ এবং একটা আমরা শিক্ষার জন্য কাজ করি, সেই মুখোশটাকে উন্মোচন করে দিয়েছিল। তাহলে সংখ্যালঘু মুসলিম এবং আদিবাসী সমাজের যে প্রথম জেনারেশন লার্নার যারা, তারা কিন্তু এই জিনিসটাকে এখনও মনে রেখেছে। এমনকি মুর্শিদাবাদের মানুষ বাম আমলের কাটরা দাঙ্গাকে এখনও ভোলেনি। আমরা লক্ষ্য করেছি বারবার গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যেখানকার যুবক এবং মধ্যবয়স্করা তারা বারবার কাটরা দাঙ্গার কথা বলছেন, যে কাটরা দাঙ্গার আমলে যখন বামেরা ক্ষমতায় তখন কীভাবে মুর্শিদাবাদের মানুষকে সাফার করতে হয়েছে। তো এই যে ঘটনাগুলো, তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম সাহেবের ক্ষমতায় থাকাকালীন তিনি মুর্শিদাবাদের জন্য কিছু করেছেন বলে আমার মনে হয় না। 34 বছর ক্ষমতায় ছিলেন, মুর্শিদাবাদকে একটা বিশ্ববিদ্যালয় দেননি। আজও এত বড় কয়েক কোটি মানুষের একটা জেলা, তাদের একটাই মাত্র মেডিকেল কলেজ, সেটাও বহরমপুর শহরে। বহরমপুর শহরের সমস্ত সরকারি অফিস সেখানে। বহরমপুর শহরের বাইরে মুর্শিদাবাদের যে বিভিন্ন লোকসভাগুলো, সেটা হরিহরপাড়া হোক বা করিমপুর হোক বা জলঙ্গি হোক বা দমকল হোক বা রানীনগর হোক, সেখানকার মানুষকে উন্নতির জন্য বামেরা কিছু করেছিল কিনা এটা সম্পর্কে মানুষ সন্দিহান। এবং বামেরা যদি ক্ষমতায় আসে বা মোহাম্মদ সেলিম যদি জেতেন, তিনি অ্যাকচুয়ালি এক্সট্রা কী করবেন এটা সম্পর্কে মানুষ সন্দেহান। তাদেরকে একটা প্রপার ন্যারেটিভ মোহাম্মদ সেলিম দিতে পারেননি। আরেকটা খুব একটা নিচু লেভেলের একটা ইস্যু, ধর্মীয় ইস্যু যেটা ছিল, যেটা কাজ করেছে, সেটা হলো বামেদের যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতে বলা হয়েছিল তারা সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটিকে লিগালাইজ করবে, সমসামিতাকে তারা লিগালাইজ করবে এবং সমকামী কাপলদেরকে তারা অধিকার দেবে। মুর্শিদাবাদের একটা জিনিস বিষয় মনে রাখতে হবে, মুর্শিদাবাদ লোকসভায় 74% সংখ্যালঘু মুসলিম এবং তারা ধার্মিক মুসলিম, প্র্যাকটিসিং ধার্মিক মুসলিম। তাদের ধর্মে সমকামিতার ব্যাপারটাকে এতটা স্ট্রেট ফরওয়ার্ড দেখা হয় না। এই যে ইস্যুটা ছিল যে বামেরা ক্ষমতায় এলে তারা ম্যানিফেস্টোতে বলেছিল সমকামিতাকে আমরা আইন সিদ্ধ করব এবং সমকামীদেরকে আমরা এত এত অধিকার দেবো। এই ব্যাপারটাকে সেখানকার সংখ্যালঘু মুসলিম সমাজ ভালোভাবে খোটা নেয়নি, যেটা ভোটের মাত্র এক সপ্তাহ আগে একটা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে একটা হিউজ অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করে এবং তার বিরোধিতা করাটা অনেক ইজি হয়ে যায় তখন মানুষের কাছে। এই জিনিসটা একটা ইফেক্ট আছে। তো এই যে বিভিন্ন ঘটনাগুলো মিলিয়ে উনি সাফার করলেন। দ্বিতীয় কথা হলো যে রানীনগর এবং জলঙ্গির বাইরে বেরিয়ে হরিহরপাড়া থেকে আমরা দেখলাম যে প্রায় তৃণমূল কংগ্রেস 22,000 লিড নিল। হরিহরপাড়া বা দমকল, বিশেষ করে করিমপুর, যে করিমপুর থেকে তৃণমূল প্রায় 60,000 লিড নিল মুর্শিদাবাদ লোকসভায়, সেখানে আরও ফোকাস করা উচিত ছিল। উনি মূলত রানীনগর এবং জলঙ্গি ওই এরিয়াতেই বেশি ফোকাস করেছেন। তাহলে আমার কোথাও যেন গিয়ে মনে হয়েছে আমার যে উনি এটা বা ওনার সঙ্গে যে টিম কাজ করছিল তারা এটা মানে দেখতেই পায়নি বা অবজার্ভই করতে পারেনি যে তৃণমূল অ্যাকচুয়ালি কোন কোন বিধানসভায় স্ট্রং এবং কোন কোন বিধানসভা থেকে তৃণমূল তারা লিড পেতে পারে। সেই বিধানসভা যদি টাচ করতে পারতেন তাহলে হয়তো হিসাবটা অন্যরকম হতে পারতো। আপনি তো তৃণমূল কেন জিতলো এইটা বিশ্লেষণ করলেন, অধীর কেন হারলেন, সেলিম কেন হারলেন এটাও বিশ্লেষণ করলেন, কিন্তু বিজেপি আমরা গত লোকসভা নির্বাচনেও দেখেছি 18টা সিট পেয়েছে, সেখান থেকে একবারে 12টায় নেমে এলো। বিজেপির এই হার মানে এত কম সিট পাওয়ার কারণটা কি মনে হয় বাংলায়? বিজেপির অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো ভয়ানক নারী বিদ্বেষ, দ্বিতীয় কারণ হলো ভয়ানকভাবে বাঙালি বিদ্বেষ, তৃতীয় কারণ হলো সিএর নামে ভাঁওতাবাজি, চতুর্থ কারণ হলো বিজেপির নেতাদের অন্দর কন্দল, মানে ভিতরের মধ্যে যে কন্দল, পঞ্চম কারণ হলো যে বিজেপির কাছে মমতা ব্যানার্জির সমতুল্য কোনো মুখ এই মুহূর্তে আছে বলে, বাঙালি মুখ আছে বলে আমার মনে পড়ে না। ষষ্ঠ কারণ হলো বিজেপি অধিকারীকে যোগ্য মনে করেন না, তিনি তো হারিয়েছেন মমতা ব্যানার্জি। অবশ্যই তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে হারিয়েছেন, কিন্তু তার সিটে হারিয়েছেন। ওটা পশ্চিমবঙ্গ
উত্তরবঙ্গের যে ন্যারেটিভের দিক থেকে বা যে নেতা, আমি যেটা বললাম যে পালস বোঝার দিক থেকে ওই সমতুল্য এখনও যে মানুষের পালস বোঝার ক্ষেত্রে যে মানুষ কী চায়, জনগণ কী চায়, বা যেটাকে বলা হয় যে গণদেবতা, জনগণকে গণদেবতা বলা হয়, তারা কী চান, এই পালস বোঝাতে তিনি এখনও মমতা ব্যানার্জির সমকক্ষে আসতে পারেননি। ষষ্ঠ কারণ হলো তাদের ডিভিসিভ পলিটিক্স, ধর্মীয়ভাবে বিভাজন করা, হিন্দু মুসলিম করা। এটা মানুষ ভালোভাবে মানে না। এটা গুজরাট নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এখানে একই পাড়াতে মুসলিম এবং হিন্দু একসাথে বসবাস করে, তারা একে অপরের সঙ্গে অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্ট। এখন দেখা যাচ্ছে একজন সংখ্যাগুরু হিন্দু, তিনি একজন মুসলিম সবজির ওয়ালার কাছ থেকে সবজি কেনেন, একজন সংখ্যাগুরু মুসলিম তিনি একজন হিন্দু চায়ের দোকানের মালিকের কাছে তিনি চা খাচ্ছেন। তো এই কালচারটা বাংলার কালচার, এই যে মিক্স কালচার, এই কালচারটা বুঝতে কোথাও যেন বিজেপি একটা ভুল করছে। তারা ওই কাউ বেল্ট বা উত্তর ভারতে যে পলিটিক্সটা করে হিন্দু মুসলিমের, তারা ভেবেছে এই পলিটিক্সটা বাংলাতেও খাটবে। আরেকটা বড় কারণ যেটা আমি বললাম, বাঙালি বিদ্বেষ। দেখো, ইলেকশনের ঠিক প্রথম পেজের আগেই নরেন্দ্র মোদীর একটা বয়ান চলে এলো, যারা মাছ খায়, যারা মাটন মানে খাসি খায়, তারা নাকি হিন্দুই নয়। অথচ খাসি ছাড়া বাঙালি দুর্গাপুজো হতে পারে না। বাঙালি সংখ্যাগুরু হিন্দুর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, ধর্মীয় উৎসব, সেখানে মাটন ছাড়া সেই দুর্গাপুজো ভাবা যায় না, মাছ ছাড়া বাঙালিকে ভাবা যায় না। তাহলে এই যে বাঙালি বিদ্বেষটা, এই বিদ্বেষটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। কারণ বাঙালির যে কালচার, রবীন্দ্রনাথ নজরুলের মিক্স যে কালচার, সেই কালচারের সঙ্গে বিজেপির কালচার কোথাও যেন গিয়ে একটা ঠিক মিলিয়ে ওঠে না। বাঙালি বাড়ির মেয়েরা তারা লাল সিঁদুর পরে, তারা গেরুয়া সিঁদুর কপাল থেকে মাথা শেষ অবধি পরে না, তারা লাল সিঁদুর পরে, তারা লাল পাড় শাড়ি পরে। এই কালচারটাকে এখনও অবধি বিজেপি হয়তো বুঝতে পারেনি। দ্বিতীয় যে আমি যেটা বললাম, নারী বিদ্বেষ। বিজেপির আমলে নারীদের উপরে যে অত্যাচারটা হয়েছে, বিশেষ করে মণিপুরে যেভাবে নারীদেরকে উলঙ্গভাবে সেখানে রেড করানো হলো, বিজেপি সেখানে আজ অবধি নরেন্দ্র মোদী মণিপুর সেখানে গেলেন না। তিনি হোম মিনিস্টার নিজে অমিত শাহ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তার এইটুকু সাহস হলো না যে মণিপুরে গিয়ে এই দাঙ্গাগুলোকে আটকান। হাতরাসের মতো ঘটনা আমরা দেখলাম, আমরা উন্নাও দেখলাম, আমরা অঙ্কিতা ভান্ডারীকে দেখলাম, আমরা মধ্যপ্রদেশে দেখলাম কীভাবে দলিত মানুষের উপরে পেচ্ছাপ করা হলো। তাহলে এই নারী বিদ্বেষ সেটা, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী স্বাধীনতা এবং নারীদের যে মহিলা সেফটির যে ব্যাপারটা, নারী নিরাপত্তা, সেটার যে ডিক্রিজ হওয়া, এটা কিন্তু নারীদের মধ্যে একটা ইফেক্ট আছে। দ্বিতীয় কথা হলো যে এই যে বললাম, মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা এবং তিনি মহিলা ভোটটাকে কন্ট্রোলেট করতে পারেন। বিজেপির কাছে এখনও অবধি সেরকম কোনো মহিলা ফেস বা মমতা ব্যানার্জির সমতুল্য কোনো পুরুষ ফেসও পশ্চিমবঙ্গে নেই, যারা ওই মহিলা ভোটটাকে একটু হলেও ইমপ্রেস করতে পারেন। আর বাকি রিজনগুলো আমি তোমাকে বললাম, হিন্দু মুসলিমের ডিভিশন আছে, তার সঙ্গে বিজেপির মধ্যে যে অন্তর্কোন্দল, একদিকে শুভেন্দু অধিকারীর লবি, একদিকে দিলীপ ঘোষের লবি, একদিকে সুকান্ত মহিন্দ্রের লবি, এই লবিবাজিগুলো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি এই লবিবাজির জন্যই আসানসোলে প্রথম যে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়, তিনি আজ তৃণমূলে, সেই আসানসোল সিট যেটা ভাবাই যেত না যে বিজেপি হারতে পারে, সেই আসানসোল সিটকে বিজেপি পরাজিত হয়েছে। যে উত্তরবঙ্গে নিশীথ প্রামাণিক হারতো বলে ভাবা যেত না, সেই নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো এই জন্য হয়েছে কারণ এই অন্তর্কলহটা বারবার সামনে চলে এসছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা ঠান্ডা লড়াই যেন দিলীপ ঘোষ সবসময় চলছে, সুকান্ত মহিন্দ্রের সঙ্গে যেন একটা ঠান্ডা লড়াই সবসময় চলছে। কার হাতে বিজেপির ডোর থাকবে পশ্চিমবঙ্গে, এই লড়াইটা মানুষ বুঝে গেছে। তাহলে মানুষ যখন এটা দেখছে তারা নিজেদের মধ্যেই, তাদের মধ্যে কোনো ইউনিটি নেই, তাহলে তাদেরকে ইউনিফাইড হয়ে ভোট দেওয়ার কোনো মানে হয় না। দ্বিতীয় জিনিস হলো যে বিজেপি এই যে আক্রমণ করা তৃণমূলকে বিভিন্ন জনমুখী প্রকল্পে, যে আমরা ক্ষমতায় এলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, আমরা কন্যাশ্রী বন্ধ করে দেবো, এই ব্যাপারগুলোকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। হ্যাঁ, বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কথা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেছেন, আর অনেক নেত্রী তারা বলেছেন 3 মাসের মধ্যে ক্ষমতা এলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। সন্দেশখালি একটা বড় ইস্যু হলো স্ট্রিং অপারেশন আসার পরে, তাদের একটা যে তারা এটা সাজিয়ে করেছেন এরকম একটা ন্যারেটিভ কিন্তু মানুষ মেনে নিল। এমনকি আমরা দেখেছি যে তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় তারা প্রজেক্টর দিয়ে সেই স্ট্রিং অপারেশনগুলো দেখিয়েছেন। এগুলো একটা ইফেক্ট আছে, এগুলো একটা বড় ধরনের ইফেক্ট রয়েছে। তার সঙ্গে একটা বড় রিজন হলো সিএ এর ব্যাকফায়ার করা। মানুষ যে সিএ এর কথা শুনিয়ে তারা মতুয়া ভোট এবং রাজবংশী ভোট ক্যাপচার করেছিল, বাংলার 2 মতুয়া গড়েই তো বিজেপি জিতেছে। অবশ্যই বাংলার 2 মতুয়া গড়ে বিজেপি জিতেছে, কিন্তু ভোটের তুমি যদি পার্সেন্টেজ দেখো বা আরও বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে যে পার্সেন্টেজ দেখো, সেই পার্সেন্টেজটা কমছে। কারণ তারা বাংলাতে কয়েক লাখ মানুষ এমন আছেন যারা দাঙ্গা পীড়িত হয়ে হোক বা বাংলাদেশ থেকে ভারতে উন্নত জীবনযাত্রার জন্য হোক তারা এসছেন, এবং তাদেরকে সিএ এর ভাঁওতা বাড়িটা তারা বেশি নিতে পারছে না। সিএতে মাত্র 10 জন না 15 জনকে নাগরিকত্ব দেওয়া হলো, তো ইলেকশনের আগে হয়তো দীর্ঘদিন ধরে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই ভাঁওতাবাজির ব্যাপারটা তারা বুঝে ফেললেন। এবং আসামে যখন এনআরসি হলো, যে জিনিসটা বিজেপি বারবার একটা ন্যারেটিভ দিতে চেয়েছিল যে এনআরসি করে আমরা সংখ্যালঘু মুসলিমদের তাড়াবো, সংখ্যাগুরু হিন্দুদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আসামে এনআরসির ফলে দেখা গেল 18 লাখের মধ্যে 12 লাখ বাঙালি হিন্দু। যখন আমরা দেখলাম বর্ধমানের এক বিজেপি নেতা, সে যখন বিজেপি শাসিত এক রাজ্যে গেল, সেই রাজ্যে তাকে বাংলাদেশি বলে তাকে পুলিশ গ্রেপ্তার করে আটকে রাখলো প্রায় 3-4 মাস। বর্ধমানের এক বিজেপি নেতা, তিনি নিজে একজন বিজেপি নেতা, শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটা বড় ধরনের ইফেক্ট রয়েছে, কারণ মানুষ ভয় পাচ্ছে। দ্বিতীয় কথা হলো ওই যে বললাম যে কনসোলিডেট হওয়া, পশ্চিমবঙ্গ
প্রায় 30% সংখ্যালঘু ভোট। সেখানে সংখ্যালঘুদেরকে এক পক্ষে আপনি একদিকে দূরে সরিয়ে রেখে আপনি পশ্চিমবঙ্গের মসনদে কখনোই বসতে পারবেন না। এই স্বপ্ন যদি কেউ দেখে সে ভুল দেখছে। এখন তাহলে এই যে লোকসভা নির্বাচনের ফলাফল, সেটা কি আমরা জানি 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে বাংলার, তার কোনো একটা বড় ভবিষ্যতের কি কোনো ইঙ্গিত দিল, কোনো দিক নির্দেশ করে দিল? অবশ্যই বড় দিক নির্দেশ দিল। প্রথম কথা হলো যে এই লোকসভা নির্বাচনের ফলাফল অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জির পরে তৃণমূলের একচ্ছত্র নেতা হিসাবে ঘোষণা করলো, তার প্রতিষ্ঠা করে দিল। তিনি যে প্রায় 7 লাখের বেশি ভোটে জিতলেন এবং বিভিন্ন জায়গায় তিনি যে ক্যান্ডিডেটগুলোকে দিয়েছিলেন তাদেরও তিনি যেভাবে ক্যাম্পেনিং করলেন, তারা যে জিতলো, তাহলে মমতা ব্যানার্জি যদি 26-এ বা 31-এ বা কখনো যদি পলিটিক্যাল অবসর নেন, রাজনৈতিক অবসর নেন, তারপরে অভিষেক ব্যানার্জি যে পরের নেতা, মুখ্যমন্ত্রী ফেস, এটা প্রতিষ্ঠা করলো। দ্বিতীয় কথা হলো 26-এ গিয়ে দাঁড়িয়ে যে বিজেপির ক্ষমতা হ্রাস পাওয়া, এটা কোথাও গিয়ে বাকি বিরোধীদেরকে একটু অক্সিজেন দেবে, বিশেষ করে বামেদেরকে একটা অক্সিজেন দেবে, যে তারা হয়তো বিজেপির থেকে যে ভোটটা তাদের ভোট ব্যাংক থেকে ট্রান্সফার হয়েছিল সেই ভোটটা ফেরার একটা আশা রয়েছে। এবারে এই ভোটের ফলাফল শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন কেটে রেখে গেল। নিশীথ প্রামাণিক হেরে গেলেন, দিলীপ ঘোষ হেরে গেলেন। দিলীপ ঘোষ হেরে যাওয়ার পরে রাজনৈতিকভাবে যেভাবে অধীর চৌধুরী হেরে যাওয়ার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ইররিলেভেন্ট হয়ে যাচ্ছেন, দিলীপ ঘোষ রাজনৈতিক ইররিলেভেন্ট হয়ে গেলেন। আরএসএসের এত পরিচিত একজন নেতা, বিজেপির সবচেয়ে বড় নেতা, যার আমলে বিজেপি মাত্র 2 থেকে 75টা 77টা মতো সিট জিতলো, 18টা লোকসভা জিতলো, তিনি হারার পরে তিনি রাজনৈতিকভাবে ইররিলেভেন্ট হয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর যে কনফিডেন্স, সেই কনফিডেন্স হয়তো অনেকটা ভেঙে গেল। হয়তো তিনি এখন ভাবছেন যে যদি সেন্ট্রালে সরকার পরিবর্তন হয়, যদি বিজেপি বা নরেন্দ্র মোদী, আমার মনে হয় না তৃণমূলে ফিরবেন, বাট ওনার পসিবিলিটি, হাই পসিবিলিটি উনি কংগ্রেসে যেতে পারেন। আমি যতটা শুভেন্দু অধিকারীকে চিনেছি, তাই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছিলেন ইডি এবং সিবিআইয়ের ভয়ে, আমি এটা ওপেন ক্যামেরায় বলছি, কারণ আমরা শুভেন্দু অধিকারীকে ওপেন ক্যামেরায় দেখেছি টাকা নিতে। তাহলে যে অভিষেক ব্যানার্জি বা মদন মিত্র হোক বা পার্থর বিরুদ্ধে এত অভিযোগ তারা টাকা নিয়েছে ইডি সিবিআই, সেই ইডি সিবিআই বিজেপির অফিসিয়াল ইউটিউব হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল শুভেন্দু অধিকারী টাকা নিতে, সেই শুভেন্দু অধিকারীকে কখনো ইডি সিবিআই ডাকে না কেন? তাহলে শুভেন্দু অধিকারীর এই ভয়টা ছিল যে তিনি যদি বিজেপিতে না যান তাকে জেলে যেতে হতে হবে, হয় বিজেপি নাহলে জেল যাত্রা। এবার যদি বিজেপি ক্ষমতায় না পায়, ক্ষমতায় যদি না ফিরে আসে আবার, বা নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী না হতে পারেন, তাহলে হয়তো শুভেন্দু অধিকারী নিজেকে অন্য দ্বারা নিয়ে যেতে পারেন। আমার যেটা মনে হয়েছে যে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে, বিভিন্ন নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক একটা বড় রিজন হলো তিনি হয়তো যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হন তৃতীয়বারের জন্য, তিনি কংগ্রেসে ফিরতে পারেন, তিনি কংগ্রেসে আসতে পারেন, এটা চান্সেস রয়েছে। এটা আমার অবশ্যই একটা একদম রাজনৈতিক প্রেডিকশন, আমি স্পষ্ট বলছি। আমি যতটা শুভেন্দু অধিকারীকে অবজার্ভ করেছি, যতটা চিনেছি, তাতে আমার যতটা মনে হয়েছে সেই অনুযায়ী আমি বললাম। বাট হ্যাঁ, তার প্রশ্নচিহ্ন, তার রাজনীতির মুখে তার প্রশ্নচিহ্ন পড়ে গেল। বিজেপি হয়তো এবার একটা মমতা ব্যানার্জির অপোজিটে একটা বাঙালি মুখ্যমন্ত্রীর মুখ বিজেপিকে খুঁজতে হবে, না হলে বিজেপির এই যে ডাউনফল, এই ডাউনফলটা আমরা 26-এও কন্টিনিউ হতে দেখব এবং এই ডাউনফল থেকে বিজেপির বেরিয়ে আসা খুব কষ্টকর হবে।